শিক্ষার্থীগণ, আমি আজকে আলোচনা করব কবিতা আমি কোনো আগন্তুক নই। লিখেছেন আহসান হাবীব। এখানে কবির পরিচয় সুন্দর করে দেওয়া আছে। আহসান হাবীব 1917 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি 1985 খ্রিস্টাব্দে 10ই জুলাই তার জীবনাবসান ঘটে। এখানে বাদবাকি পরিচয় সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমি কবিতাটি আলোচনা করব। কবিতা হচ্ছে কবিতা আলোচনা যাওয়ার আগে বলতেছি যে আহসান হাবীব এখানে জন্মভূমির সাথে মানুষের যে সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক একটা, এই দিকটাই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এখানে গ্রামীণ প্রকৃতি এবং নানা ধরনের বৈচিত্র্যের যে প্রতিদিনের জীবনে সম্পৃক্ত আছে আমাদের, তা কবি সুন্দরভাবে এখানে ফুটে তুলেছেন। এবং জন্মভূমির বুকে জন্মগ্রহণ করে নিজস্ব শিকড় গেড়ে সমগ্র দেশকে যে আপন করাকেই কবি এখানে মানে এত সুন্দরভাবে ফুটে তুলেছেন, খুব সহজ সরল ভাষায় আমরা তা এখানে পাবো। এবং শুধু এই যে জন্মভূমিতে জন্মগ্রহণ করে যে শুধু শ্যামল প্রকৃতি কিংবা সুন্দর প্রকৃতি দেখব তা নয়, একে আপন সত্তায় অনুভবের বিষয়টি সুন্দর করে এখানে প্রকাশ হয়েছে। তো শিক্ষার্থীগণ, আমরা এখানে কবিতাটি আলোচনা করলে বুঝতে পারবো কবি এখানে কি বলেছেন। তো আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশি রাইত বাঁশবাগানের বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালের স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই। তো এখানে কি বলা হয়েছে যে সাক্ষী, কে সাক্ষী? আসমানের তারা, মানে আকাশের যে তারাগুলো আছে তারা হচ্ছে সাক্ষী। আকাশের যে তারাগুলো আছে সাক্ষী। আরও সাক্ষী আছে এই যে জমিনের, আমি যে এখানে আছি এই জমিনের ফুল, নিশি রাত মানে হচ্ছে গভীর রাত, গ্রামের ভাষায় হচ্ছে নিশি রাত বলা হয়। বাঁশবাগানের বিস্তর জোনাকি সাক্ষী, গ্রামে সুন্দর বাঁশবাগানে জোনাকি পোকা আলো দিয়ে জ্বলে। এটা একটা পোকা এক ধরনের, যার পিছনের দিকটাতে আলো জ্বলে, যখন উড়ে বেড়ায় তখন আলো জ্বালিয়ে দেয়। তো এরকম পোকা। আরও সাক্ষী কি আছে? জারুল জামরুল গাছ, জারুল গাছ এবং জামরুল গাছ, দুটা ফলের গাছ। সাক্ষী পুবের পুকুর, পূর্ব দিকে যে পুকুর আছে সে পুকুরও সাক্ষী, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে। এবং ওই পুকুর পাড়ের যে ঝাঁকড়া ডুমুরের গাছটি আছে তার ডালে কে বসে? এই মাছরাঙা বসে। মাছরাঙা বসে সেই মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নেই। অভ্যাগত মানে কোথাও থেকে আসা, মানে অতিথির মতো। তো আমি কোনো অভ্যাগত নই, এরা সবাই সাক্ষী। কে কে সাক্ষী? আসমানের তারা, বাঁশবাগানের জোনাকি, ফুল, জারুল জামরুল, প্রত্যেকে সাক্ষী আমি কোনো অভ্যাগত নই, মানে আমি হঠাৎ করে এখানে আসিনি। খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। এবার তিনি আরও মানে বিশ্বাস করানোর জন্য আরও তিনি খোদার কসম খেয়ে বলতেছেন যে আমি কোনো ভিনদেশী পথিক নই। ভিনদেশী মানে অন্য দেশের আমি পথিক নই, আমি কোনো আগন্তুক নই। আগন্তুক মানে কি? অতিথি। আমি কোনো অতিথি বা আত্মীয় নই। আরও কি বলছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নামে সর্বত্র থাকা সারা দেশে। আমি কোনোই আগন্তুক নই, আমি স্বপ্নের মতো এখানেই থাকি। স্বপ্নিক নিয়মে, মানে স্বপ্নিক নিয়মে আমি এখানেই থাকি। এখানে থাকা মানে সারা দেশে থাকা। সারা দেশে থাকা বলতে বোঝানো হচ্ছে যে আমার দেশ এখানে যেরকম সারা দেশটাই ঠিক সেরকম। তো এখানে আছি মানে সর্বত্রই থাকা।
পুরো দেশটাতে আমার থাকা। আমি বাংলাদেশকে চিনি, বাংলাদেশ আমাকে চেনে। আমি কি এখানে থাকা মানে পুরো দেশে থাকা। আমি কোনো আগন্তুক নই। এই রোদ, রৌদ্র, জলজ বাতাস, মেঘক্লান্তি বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। তাহলে এবার কি বললেন যে রোদ মানে খরা দিনের যে রৌদ্র, জলজ বাতাস, যে ভেজা ভেজা যে বাতাস থাকে সেই বাতাস, মেঘের ক্লান্ত বিকেলের পাখিরা, পাখিরা সারাদিন ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ানোর পর বিকেলে মনে হয় ক্লান্ত। হ্যাঁ, এই ক্লান্ত পাখিরাও আমাকে চেনে। কি চেনে? যে আমি কোনো অনাত্মীয় নই, আমি এখানকার মানুষ, আমি কোনোই অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তারা চিরল পাতা, তার চিরল পাতার টলমল শিশির। কি হইল যে এখানে কবি বলছেন যে কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, অর্থাৎ কার্তিক মাসে যে ধানটা আসে গ্রামে, সে ধানের মঞ্জুরি হচ্ছে, মঞ্জুরি কি হচ্ছে ধানের শীষ, ধানের শীষটাকে বলা হয় মঞ্জুরি। তো কার্তিক অঘ্রাণে যে কার্তিকে মাঠে থাকে, মঞ্জুরি হিসেবে, শীষ হিসেবে অঘ্রাণে এই ধানটি পাওয়া যায়। তো কার্তিক মাসে যে ধানের মঞ্জুরিটা হয়, সেই মঞ্জুরি আমার সাক্ষী, শীষটা, ধানের শীষটা সাক্ষী আমি কোনো আগন্তুক নই। এবং সাক্ষীকে তার চিরল পাতা মানে ধান গাছের যে পাতাগুলো চিকন চিকন একদম লম্বা লম্বা হয়, ওরা সাক্ষী। এবং ওই ধানের পাতার ডগায় যে টলমল শিশির বিন্দু থাকে, শিশির হচ্ছে শীত, শীতের যে বিন্দুটা থাকে, সেই শিশির বিন্দু সাক্ষী। সাক্ষী জ্যোৎস্না রাতে চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, মানে জ্যোৎস্না রাতে যে আলোটা হয়, আলোটা মনে হয় যে মানে কোনো চাদর দিয়ে ঢেকে দিয়েছে, এরকম একটা জ্যোৎস্নার আলোর মতো। হ্যাঁ, তারা নিশিন্দার ছায়াটা, তো এই নিশিন্দার ছায়া, যে নিশিন্দার ছায়া আছে, হ্যাঁ, জ্যোৎস্না রাতে চাদরের মতো এই ছায়া, এই ছায়াও হচ্ছে সাক্ষী। হ্যাঁ, আমি কোনো আগন্তুক নই। তাহলে কি হলো? এ পর্ব হচ্ছে যে আমি কোনো আগন্তুক নই। জলজ বাতাস, মেঘক্লান্ত বিকেল, পাখিরা, তারপর হচ্ছে ধানের, কার্তিকের যে ধানের মঞ্জুরি থাকে সে মঞ্জুরি, তারপর হচ্ছে তার চিরল পাতা, সকলেই সাক্ষী আমি কোনো আগন্তুক নই। হ্যাঁ, তারপরে কবি কি বলছেন যে অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা একজন স্বজন একজন। অকাল বার্ধক্যে কদমালি, কদমালি একজন মানুষ, তো তিনি অকাল বার্ধক্য অর্থাৎ অসময়ে বার্ধক্য এসে গেছে। গ্রামে হচ্ছে, গ্রাম বলো আর শহর বলো, যারা খেতে পারে কম, হ্যাঁ, যাদের শরীরে পুষ্টি কম, তারা অসময়ে বার্ধক্য হয়ে যায়, বার্ধক্যর বয়স না হতেই বার্ধক্য হয়ে যায়, এরকম হচ্ছে কদমালি। সেই কদমালির যে ক্লান্ত চোখ আছে, সে আমাকে চেনে এবং আমি তার হচ্ছে চিরচেনা একজন স্বজন, মানে তার সাথে আমি এত কাছাকাছি, সে আমার চিরচেনা একজন। হ্যাঁ, আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। কে? জমিলার মা। জমিলার মার কীরকম রান্নাঘর চেনে? যে শূন্য খাখা করা রান্নাঘর, যে রান্নাঘরে হয়তো কয়েকদিন পর পর রান্না হয় কিংবা রান্না হয়ই না, সেরকম শুকনো থালা সব চেনে। শুকনো থালা কখন থাকে? যখন রান্না খাওয়া থাকে না থালাগুলোতে, সেই থালাগুলো কী হয়? শুকনো থাকে। সেই থালাগুলো আমি সব চিনি। সে আমাকে চেনে। কে? জমিলার মা আমাকে চেনে, আমি জমিলার মাকে চিনি। তাহলে জমিলার মা রান্নাঘরের সাথে তার সম্পর্ক আছে। তাহলে এই যে মাটি মানুষের সঙ্গে এখানে কবির কীরকম সম্পর্ক সুন্দরভাবে তুলে ধরেছেন। তাহলে এখানে অকাল বার্ধক্যের যে কদমালি আছে, হ্যাঁ, তাকে চিনে, এবং জমিলার মা যে আছেন তাকেও সে চিনে, এবং জমিলার মাও কবিকে চেনে। তো জমিলার মাকে শুধু চেনে না, জমিলার মা যে জীবন প্রণালীটা আছে, হ্যাঁ, কিভাবে খায় তিনি, সেটাও তিনি চেনেন। হাতে রাখো বৈঠা লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীরে। অর্থাৎ এখানে বলছে যে লাঙ্গল হচ্ছে জমি চাষ করে যে যন্ত্র, সেটা হচ্ছে লাঙ্গল। তো হাতও রেখো বৈঠায় লাঙ্গলে, হাত
এই বৈঠা লাঙ্গলে বলতে এখানে বোঝানো হচ্ছে যে লাঙ্গলে হাত রাখতে বলছে। লাঙ্গলের একটা মুঠি আছে, হ্যাঁ, লাঙ্গলটা ধরে যে চাষ করে, তো সেখানে হাত রাখতে বলতেছে। কিংবা বৈঠা হচ্ছে নৌকার যে বৈঠা আছে, তো সেখানে হাত রাখতে বলতেছে। দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীরে, ওই লাঙ্গলের বৈঠায় হাত রাখো, দেখো আমার হাতের স্পর্শ এখনও লেগে আছে, এত গভীরে লেগে আছে, এতদিন পর্যন্ত সে স্পর্শ আছে। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। স্নিগ্ধ মাটির সুবাস হচ্ছে ঠান্ডা যে সুবাসটা, সেটা হচ্ছে স্নিগ্ধ, অর্থাৎ হালকা যে সুবাস। মাটির একটা গন্ধ আছে, সেই গন্ধটার কথা এখানে কবি স্নিগ্ধ মাটির সুবাসের কথা বলছেন। তো এখানে কি বলছেন যে মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে, মানে মাটিতে আমার গন্ধ আছে এবং আমার শরীরে আবার স্নিগ্ধ মাটির সুবাস আছে। বলা হলো যে মাটিতে আমার গন্ধ আছে, এ মাটিতে আমি এত বেশি ঘুরে ফিরে করেছি যে মাটিতে আমার গন্ধ আছে এবং আমার শরীরেও এখনও মাটির সুবাস লেগে আছে, স্নিগ্ধ মাটির সুবাস। তাহলে আমি এই মাটির সঙ্গে, এই শ্যামল প্রকৃতির সঙ্গে, এই মাটি মায়ের সঙ্গে আমি কত ওতপ্রোতভাবে আছি। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। তাহলে বলা হচ্ছে যে আমি কোনো আগন্তুক নই, হ্যাঁ, আমাকে বিশ্বাস করে, বা জোর করে বলছেন যে আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। দুপাশে গ্রামে যারা থাকি অথবা গ্রামে যারা আছো কিংবা যারা গ্রাম দেখেছো তারা ধান ক্ষেত অবশ্যই দেখেছো। ধান ক্ষেতের দুপাশে দুপাশে ধান ক্ষেত থাকে, মাঝখানে সরু পথ থাকে যেটাকে বলা হয় আইল অথবা আল। সেই আলটা হচ্ছে সরু পথ। হ্যাঁ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। এবং এই যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের সামনে কে আছে, নদীর ধুধু কিনার আছে, সেটা আমার অস্তিত্বের মধ্যে গাথা আছে, মানে ওখানেই আমার জন্ম, এ পর্যন্ত আমি ওখানেই আছি। এই জন্য বলছে যে আমার অস্তিত্বের সঙ্গে গাথা আছে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। এই যে নদী আছে উধাও নদী, আমি এখানে মুগ্ধ হয়ে থাকি এবং আমি এখানকার একজন অবোধ, মানে অবলা, যে কিছু বোঝে না, হ্যাঁ, শুধু গ্রামকেই বুঝে, সেরকম একজন আমি বালক। তো এখানে কি বলা হলো,